বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজনে স্বাগত। সাথে আছি শাফাত বিন ফরিদ। আমি আছি আতিফ আঞ্জুমান। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। সিলেটে 2 বাসের সংঘর্ষে 2 চালক সহ 8 জনের মৃত্যু। বগুড়ায় বাসের ধাক্কায় নিহত অটোরিকশার 4 আরোহী। বাংলাদেশের স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের ঘোষণা আসছে আজ। জাতিসংঘের ডেভেলপমেন্ট পলিসি কমিটির বৈঠক রাতে। লেখক প্রকাশক হত্যায় দণ্ডপ্রাপ্ত জঙ্গি চাকরিচ্যুত মেজর জিয়া দেশেই আছেন। ধারণা আইনশৃঙ্খলা বাহিনীর, নেই সুনির্দিষ্ট তথ্য। রাজধানীতে মশার ঘনত্ব এখন 4 গুণ বেশি। দ্রুত নিয়ন্ত্রণ করা না গেলে মার্চে আরও বাড়ার আশঙ্কা। ওষুধের মান নিয়ে প্রশ্ন। পঞ্চম ধাপে পৌরসভা নির্বাচনে চলছে শেষ দিনের প্রচারণা। ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রস্তুত নির্বাচন কমিশন। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, চলে যাচ্ছি পুরো খবরে। সিলেটের রশিদপুরে 2 বাসের সংঘর্ষে প্রাণ গেছে 8 জনের, আহত কমপক্ষে 17 জন। তাদের ওসমানী মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা বলছেন আহত যাত্রীরা। এদিকে বগুড়ার শাহজাহানপুরে বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশা 4 আরোহী নিহত হয়েছেন। স্বজনহারাদের আহাজারিতে ভারী হয়ে ওঠে সিলেট ওসমানী মেডিকেল কলেজ চত্বর। কেউ হারিয়েছেন বাবা মা, কেউ বা স্বামী সন্তান। এমন দুর্ঘটনা মেনে নিতে পারছেন না পরিবারের সদস্যরা। পুলিশ জানায় শুক্রবার সকালে এনা পরিবহনের একটি বাস ঢাকায় যাচ্ছিল। ঢাকা সিলেট মহাসড়কের রশিদপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী লন্ডন এক্সপ্রেসের একটি বাস অন্য একটি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায় বাস দুটি। ঘটনাস্থলেই 2 চালক সহ মারা যায় 4 জন। নিহতদের মধ্যে একজন একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক। আহতদের উদ্ধারে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশের পাশাপাশি স্থানীয়রা। চালকের বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা বলে দাবি বেঁচে যাওয়া যাত্রীদের। লন্ডন এক্সপ্রেসের ড্রাইভার বারবারই ওভারটেক করছিল, তারা বারবার সতর্ক করছিলেন ওভারটেক না করার জন্য। রাস্তা ফিরে পায়া দুটা ড্রাইভার একবার স্পিড, এরা নিয়ন্ত্রণের বাইরে গাড়ি চালাইছে। হয়তো এই কুয়াশার কারণেও হতে পারে হয়তো ড্রাইভারের একটু ঘুম কোনো চোখে আসছিল, যার জন্য সামনের সংঘর্ষ ঘটে। সামনাসামনি সংঘর্ষে এখানে 4 জনের স্পট ডেড। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেলে নেওয়া হয়। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। সকালে আসার পর এখানে 4 জন ব্রড ডেথ আসছে। আর চিকিৎসা আমরা দিচ্ছি ক্যাজুয়ালিটিতে, সার্জারিতে। আসলে আরটিএ হলে তো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে ফ্র্যাকচার থাকে, হেড ইঞ্জুরি। এদিকে বগুড়ার শাহজাহানপুরে মাঝিরা সেনানিবাসের সামনে বগুড়াগামী শাওন পরিবহনের বাস একটি সিএনজি চালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান অটোরিকশার 3 যাত্রী। সিএমএইচে নেয়ার পথে মৃত্যু হয় আহত একজনের। বাসটিকে আটক করতে পারলেও পালিয়ে যায় চালক। সিএনজিতে 3 জন যাত্রী এবং ড্রাইভার সহ 4 জন ছিল, তারা চাপা পড়ে যায়। আমরা যৌথভাবে তাদেরকে উদ্ধার করি এবং এই 4 জনই মারা গেছে। শাওন গাড়িটি বেপরোয়া গতিতে চালায় সিএনজির পিছনে আঘাত করে এবং তার ফলে ঘটনাস্থলে 3 জন মারা যায় এবং রাস্তায় হসপিটালে নিয়ে যাওয়ার পথে রাস্তায় 1 জন মারা যায়। নিহতরা শাহজাহানপুর উপজেলার ডেমজানি ও ধুনট গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। আবনুমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সিলেটের রশিদপুরে দুর্ঘটনার সবশেষ তথ্য জানাতে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাধব কর্মকার। মাধব, যারা নিহত হয়েছেন তাদের পরিচয় জানা গেছে কিনা, আর আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক আমরা জেনেছি, তাদের শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকরা কি বলছেন? এখন পর্যন্ত এই ঘটনায় চিকিৎসাধীন এবং সেই স্থানে সব মিলিয়ে মৃতের সংখ্যা 8-এ দাঁড়িয়েছে। অর্থাৎ এই মুহূর্ত পর্যন্ত 8 জনের মৃত্যু সংবাদ আমরা পেয়েছি এবং এই 8 জনের মরদেহই কিন্তু স্থানান্তর করা হবে। এই মুহূর্তে আমরা রয়েছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের যে মর্গ রয়েছে, সেখানে সারি সারি অ্যাম্বুলেন্স, তাদের আত্মীয় স্বজনরা এসেছেন এই অ্যাম্বুলেন্সে করে আসলে আজকে সকালে যারা নিহত হয়েছেন তাদের মরদেহগুলো নিয়ে যাওয়া হবে তাদের নিজ বাড়িতে কিংবা যেখানটা আসলে গন্তব্য হয়েছে। এই ঘটনায় 2টি বাসের চালক সহ মারা গিয়েছেন 8 জন, এদের মধ্যে একজন
চিকিৎসক রয়েছেন, চিকিৎসকের স্ত্রীও কিন্তু এই ঘটনায় আহত হয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তো এদের মধ্যে একজন শিশু রয়েছে আমরা বলে জানতে পেরেছি। তো এই যে মারা যাওয়া, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মরদেহগুলো হস্তান্তর চলছে এবং অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হচ্ছে। সম্ভবত আর কিছুক্ষণের মধ্যে এই মরদেহগুলো আত্মীয় স্বজনের কাছে স্থানান্তর প্রক্রিয়া শেষ হয়ে যাবে এবং তার পরবর্তী পর্যায়ে স্থানীয়ভাবে আজকে দাফন কার্য সম্পন্ন হবে। অপরদিকে এই বাস দুটিকে রাস্তা থেকে উদ্ধার করে সরিয়ে নেওয়া হয়েছে যান চলাচল স্বাভাবিক করার জন্য। তবে দুর্ঘটনার কারণ কি সেটি এখন পর্যন্ত জানা যায়নি। তবে যেটি দেখতে পেয়েছি আমরা, অ্যানা এবং লন্ডন এক্সপ্রেসের যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে সেখানটায় পজিশনগত দিক থেকে লন্ডন এক্সপ্রেসের দোষ ছিল এবং লন্ডন এক্সপ্রেসের সামনের বাম পাশের চাকাটিও কিন্তু বিস্ফোরিত আমরা দেখতে পেয়েছি, সেটার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে। এই মুহূর্তে স্বজনদের আহাজারিতে এই স্থান ভারী হয়ে উঠেছে। প্রত্যেকেই প্রিয়জন হারিয়ে তারা শোকস্তব্ধ। আপনারা নিশ্চয়ই সেই বিষয়গুলো দেখতে পাচ্ছেন। এইরকমটা সাধারণত এই মেডিকেল কলেজে দেখা যায় না। একসাথে এতগুলো মরদেহ হস্তান্তর এবং এতগুলো মরদেহের আত্মীয় স্বজনের কান্নাকাটিতে, তাদের আহাজারিতে একদম সুস্তব্ধ পরিবেশ বিরাজ করছে সিলেট এমএজে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। অপরদিকে যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের অবস্থা কিছুটা এখন ভালো রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন চিকিৎসক। তবে তারা নিউরো মেডিসিন এবং তারপর যারা এই বিভিন্ন বিভাগে আসলে এই মুহূর্তে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। সিলেট থেকে সড়ক দুর্ঘটনার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মাধব কর্মকার। বাংলাদেশের স্বল্পোন্নত দেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ নিয়ে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ ও সিদ্ধান্ত হবে আজ। আর এ উপলক্ষে ভার্চুয়াল সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল বেলা 4টায় গণভবনে হবে এই সংবাদ সম্মেলন। সেখান থেকে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন তিনি। জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি সিডিপির পর্যালোচনা সভা বসবে আজ রাতে। সংস্থাটির সভাতেই বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে যাবে না এলডিসি হিসেবে থাকবে সেই সিদ্ধান্ত নেওয়া হবে। জানানো হবে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ। জাতিসংঘের এই কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। 2018 সালে বাংলাদেশ প্রথমবারের মতো এলডিসি থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করে। সেনাবাহিনীতে বিদ্রোহ, 5 জন লেখক, 1 জন প্রকাশক ও 2 এনজিও কর্মী হত্যার মাস্টারমাইন্ড মেজর জিয়া দেশেই আছেন। তবে কোথায় আছেন সে তথ্য সুনির্দিষ্টভাবে না জানলেও সামরিক প্রশিক্ষণ ব্যবহার করে তিনি আত্মগোপনে থাকার কৌশল নিয়েছেন বলছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে অপরাধ বিশেষজ্ঞদের আশঙ্কা জিয়া দেশে নাও থাকতে পারে। তার পুরো নাম সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক, সংক্ষেপে মেজর জিয়া। বাবা সৈয়দ মোহাম্মদ জিল্লুল হক। গ্রামের বাড়ি মৌলভীবাজারের মোস্তফাপুরে। সর্বশেষ তিনি মিরপুর সেনানিবাসে থাকতেন। 2011 সালের ডিসেম্বরে সেনাবাহিনীতে ব্যর্থ অভ্যুত্থানের পরিকল্পনাকারীদের মধ্যে অন্যতম ছিলেন এই মেজর জিয়া। 2013 সালের আগস্টে আনসারুল্লাহ বাংলা টিম এবিটির কথিত আধ্যাত্মিক গুরু জসিমউদ্দিন রহমানে গ্রেফতার হওয়ার পর মূলত আলোচনায় আসে জিয়ার নাম। মেজর জিয়া এবিটির সামরিক শাখার দায়িত্বে ছিলেন। সারা বিশ্বে করোনা ভাইরাস পরিস্থিতির আগেও অর্থাৎ মার্চেও জিয়া দেশে ছিলেন বলে জানিয়েছে তদন্তকারী কর্তৃপক্ষ। আমরা 2019 সালের শুরুর দিক পর্যন্ত অর্থাৎ কোভিড আসার আগে পর্যন্ত আমরা আমাদের কাছে ইনফরমেশন যে সে মানে বাইরে কোনো দেশে যায়নি। তো ফলে কোভিড আসার পরে তো বাইরে আমি মনে হয় না যে সে বাইরে কোথাও গিয়েছে, দেশের ভিতরে হয়তো কোথাও আত্মগোপন করে আছে। সংগঠনটির একসময় ধারণা ছিল পুলিশ তাদের কখনোই ধরতে পারবে না, তাদের কৌশলের কাছে হেরে যাবে পুলিশ। কিন্তু একে একে বড় সব নেতা গ্রেফতার হলে সেই ধারণা থেকে সরে আসে তারা। মানে আত্মগোপনে থেকে কোনো রকম সময় পার করাটাই তার মুখ্য উদ্দেশ্য। মেজর জিয়া, যিনি একজন পলাতক সাজাপ্রাপ্ত আসামি, উনি বেশ সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত হওয়ায় তাকে ধরতে আমাদের সকল প্রকার আভিযানিক কর্মকাণ্ড বাংলাদেশ পুলিশের পাশাপাশি র্যাব তার ধরতে তৎপর আছে। কমপক্ষে 4 বার তার খুব কাছে পৌঁছেছিল পুলিশ। তার মাথার দাম ধরা হয়েছে 20 লাখ টাকা।
একাধিক জায়গায়, যেখানে জিয়ার অবস্থান নিশ্চিত না হলেও আমরা ওখানে অভিযান চালানোর পরে আমরা বুঝতে পেরেছি যে সেখানে জিয়া উপস্থিত ছিল। যে সাঁতারকুলেও আসলে ওই জায়গাটাতে যে বাসায় আমরা অভিযান করেছিলাম, ওই পালিয়ে যাওয়া ওখানে 12-13 জন ছিল, ওর ভিতরে মেজর জিয়াও উপস্থিত ছিল। এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের মুখে জিয়া মারাও যেতে পারেন বলে আশঙ্কা অপরাধ বিশেষজ্ঞদের। প্রথম স্ত্রী মারা গেলে দ্বিতীয় বিয়ে করেন মেজর জিয়া। সেই স্ত্রী সাভার এলাকায় 2 সন্তান নিয়ে বসবাস করছে বলে জানান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পিকে হালদার ও তার সহযোগীদের 1000 কোটি টাকা মূল্যের প্রায় 71 একর জমি ক্রোকের অনুমতি পেয়েছে দুদক। এসব জমি রয়েছে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও নরসিংদী শহরে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ KM ইমরুল কায়েস এই আদেশ দেন। পিকে হালদার ও তার সহযোগীদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগের তদন্ত করছে দুদক। অনুসন্ধানে শনাক্ত হয়েছে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও নরসিংদীতে তাদের নামে থাকা 71 একর জমি। মামলার তদন্তের স্বার্থে এসব জমি ক্রোকের আদেশ চেয়ে আদালতে আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করে। দুদক জানায় এসব জমির আনুমানিক মূল্য 1000 কোটি টাকা। 7000 একরের উপরে সম্পত্তি জব্দ করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন তদন্ত এবং অনুসন্ধানের সময় এটা অনুমিত হয়েছে যে এই প্রপার্টিগুলো লন্ডন মানি দিয়ে পারচেস করা হয়েছে। তার সপক্ষে বেশ কিছু বিশ্বাসযোগ্য ক্রেডিবল তথ্যপত্র পেয়েছে এবং তার ভিত্তিতে আদালতে আবেদন করেছে। আদালত সন্তুষ্ট হয়ে মানি লন্ডারিং আইন এবং বিধি অনুযায়ী সেটা জব্দের নির্দেশ দিয়েছে। এর আগে উত্তরায় পিকে হালদারের 10 কাঠা জমি এবং ধানমন্ডিতে একটি ফ্ল্যাট জব্দ করা হয়েছে বলে জানিয়েছে দুদক। বিচারে প্রমাণ করতে পারে এগুলো মানি লন্ডারিং এর মাধ্যমে এই প্রপার্টিগুলো অর্জিত হয়েছে, তাহলে মানি লন্ডারিং আইন 4 ধারা অনুযায়ী এই সব সম্পত্তি রাষ্ট্র বরাবরে বাজেয়াপ্ত হয়ে যাবে এবং যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে পিকে হালদার সহ, এটা যদি প্রমাণিত হয় তাহলে তাদের সর্বোচ্চ 12 বছর এবং সর্বনিম্ন 4 বছর পর্যন্ত দণ্ড হতে পারে এবং সঙ্গে 10 লক্ষ টাকা কমপক্ষে এটা জরিমানা। বেশ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ ও পাচারে অভিযুক্ত পিকে হালদার বর্তমানে বিদেশে পলাতক। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পিকে হালদার ও তার সহযোগীদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগের তদন্ত করছে দুদক। অনুসন্ধানে শনাক্ত হয়েছে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও নরসিংদীতে তাদের নামে থাকা 71 একর জমি। মামলার তদন্তের স্বার্থে এসব জমি ক্রোকের আদেশ চেয়ে আদালতে আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করে। দুদক জানায় এসব জমির আনুমানিক মূল্য 1000 কোটি টাকা। 7000 একরের উপরে সম্পত্তি জব্দ করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন তদন্ত এবং অনুসন্ধানের সময় এটা অনুমিত হয়েছে যে এই প্রপার্টিগুলো লন্ডন মানি দিয়ে পারচেস করা হয়েছে। তার সপক্ষে বেশ কিছু বিশ্বাসযোগ্য ক্রেডিবল তথ্যপত্র পেয়েছে এবং তার ভিত্তিতে আদালতে আবেদন করেছে। আদালত সন্তুষ্ট হয়ে মানি লন্ডারিং আইন এবং বিধি অনুযায়ী সেটা জব্দের নির্দেশ দিয়েছে। এর আগে উত্তরায় পিকে হালদারের 10 কাঠা জমি এবং ধানমন্ডিতে একটি ফ্ল্যাট জব্দ করা হয়েছে বলে জানিয়েছে দুদক। বিচারে প্রমাণ করতে পারে এগুলো মানি লন্ডারিং এর মাধ্যমে এই প্রপার্টিগুলো অর্জিত হয়েছে, তাহলে মানি লন্ডারিং আইন 4 ধারা অনুযায়ী এই সব সম্পত্তি রাষ্ট্র বরাবরে বাজেয়াপ্ত হয়ে যাবে এবং যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে পিকে হালদার সহ, এটা যদি প্রমাণিত হয় তাহলে তাদের সর্বোচ্চ 12 বছর এবং সর্বনিম্ন 4 বছর পর্যন্ত দণ্ড হতে পারে এবং সঙ্গে 10 লক্ষ টাকা কমপক্ষে এটা জরিমানা। বেশ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ ও স্বাভাবিক সময়ের চেয়ে রাজধানীতে মশার ঘনত্ব এখন প্রায় 4 গুণ বেশি। দ্রুত মশা নিয়ন্ত্রণ করা না গেলে মার্চে মশা আরও বাড়বে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। মশা নিয়ন্ত্রণে ছিটানো ওষুধের মান নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ কাউন্সিলররাই। সন্ধ্যা নামলেই যেন শুরু হয় মশার রাজত্ব। এ চিত্র শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের। এখানে অপেক্ষা করাই যেন দায়। শুধু কি বিমানবন্দর, যাত্রাবাড়ি, উত্তরা, গুলশান, বসুন্ধরা এমন কোনো জায়গা নেই যেখানে মশার উপদ্রব কম। বদ্ধ জলাশয়ে বংশবিস্তার করছে মশা, যেন ঘাঁটি গেড়েছে লেক, খাল কিংবা বাড়ির আশপাশের নর্দমায়।
মশা তো কিছুতেই যায় নাই। আর যারা এই যে ওষুধগুলো দিতেছে এরা কেরাসিন দিয়ে একটা ধুমা বানাই দিয়ে দিতেছে, একটা মশা মরেও না। আমরা মশার কারণে সন্ধ্যাবেলা বসতে পারি না, ঘরে লেখাপড়া করতে পারে না বাচ্চা কাচ্চারা, আমাদের খুব সমস্যা হচ্ছে। এখন যে মশার উপদ্রব বেশি তা কিউলেক্স প্রজাতির। এই মশা নিয়ন্ত্রণে ওষুধ ছিটানো হচ্ছে ঠিকই, কিন্তু তাতেও রেহাই নেই। ওষুধের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ ওয়ার্ড কাউন্সিলররা। দ্বিতীয় চালানের যে মশার যে ওষুধটা আমরা পেয়েছি সেটা আমি মনে করি যে খুব একটা বেশি ভালো না, যার কারণে মশারটা খুবই বেড়ে যাচ্ছে, মশার কার্যকারিতা হারিয়ে যাচ্ছে এবং আমাদের সেই আমরা যে মশার যে ইয়েটা সেটা আমরা রোধ করতে পারছি না। ইদানিং কিছু মশা দেখা যাচ্ছে, এই প্রথম যেইভাবে ম্যাজিকের মতো মশাটা ওষুধটা দিলেই দূর হয়ে যেত, এখন কিছুটা সেটা যেন ধীরগতি হচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে উত্তর সিটির গুলশান, বসুন্ধরা, মিরপুর, মোহাম্মদপুর এবং দক্ষিণের ডামরা, যাত্রাবাড়ি, জুরাইন, পোস্তগোলায় মশার উপদ্রব সবচেয়ে বেশি। স্বাভাবিক সময়ের চেয়ে মশা বেড়েছে 4 গুণ। মশার লার্ভাল যে ঘনত্ব, সেই ঘনত্বটা আমরা অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাসে যেখানে আমরা পেয়েছিলাম 15 থেকে 20, সেটি এখন ফেব্রুয়ারি মাসে হয়েছে 50-এর উপরে, যেটি প্রায় 4 গুণ। মশা নিয়ন্ত্রণে এরই মধ্যে কর্মসূচি হাতে নিয়েছে উত্তর সিটি কর্পোরেশন। আর দক্ষিণ ঢাকার মেয়র বলছেন খুব দ্রুত মশার ওষুধে পরিবর্তন আনা হচ্ছে। কিছুদিন ধরে যদি একটি কীটনাশক ব্যবহৃত হয় তাহলে মশা সেটাতে সহনশীল হয়ে যায়। এজন্য আমরা কীটনাশক পরিবর্তনও করে দিচ্ছি। আমরা এরই মাঝে নতুন কীটনাশক আমদানি করেছি এবং আগামী 2 সপ্তাহ পর থেকেই আমাদের নতুন কীটনাশকটা প্রয়োগ করা হবে। তবে কীটতত্ত্ববিদেরা বলছেন ঝড় বৃষ্টি শুরু হলে কিছুটা কমবে মশার উপদ্রব। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নানা ধরনের উদ্যোগ এবং পরিবেশের ভয়াবহ বিপর্যয় শঙ্কার পরও এখনও নিয়ন্ত্রণে আসেনি পলিথিন এবং প্লাস্টিকের ব্যবহার। 19 বছরেও কার্যকর হয়নি পলিথিনের ব্যবহার বন্ধের আইন। সোনালী ব্যাগের মতো চমৎকার বিকল্প থাকলেও এর ব্যাপক উৎপাদন ও বাজারজাতকরণের ব্যবস্থা না থাকায় পলিথিন ব্যবহার বন্ধ হচ্ছে না বলে মনে করেন পরিবেশবিদরা। পলিথিন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর এ বস্তুটি আইনত নিষিদ্ধ হলেও এর ব্যবহার কমেনি। 80-র দশকে ব্যবহার শুরুর পর 2002 সালে পলিথিন নিষিদ্ধে আইন করে সরকার। পলিথিন বন্ধে 2010 সালে 11টি পণ্যের পাটজাত মোড়ক বাধ্যতামূলক করা হলেও বাস্তবায়ন হয়নি সেই নির্দেশও। সবাই তার বাসা থেকে ব্যাগ নিয়ে আসে না, পলিথিন ছাড়া তো আর আমাদের কোনো উপায় নেই। বাজার করতে শুধু পলিথিনের ব্যাগটাই পাই, সেটা দিয়ে বাজার করতে হচ্ছে। যদি আমরা অন্য ব্যাগ পেতাম কাগজের বা পাটের, সেটাতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করতাম। গবেষকরা বলছেন রাজধানীতে প্রতিদিন 2 কোটিরও বেশি পলিথিন ব্যবহার হয়। আন্তর্জাতিক সংস্থা আর্থ ডে নেটওয়ার্কের প্রতিবেদন অনুযায়ী বিশ্বে প্লাস্টিক দূষণকারী দেশের তালিকায় 10 নম্বরে বাংলাদেশ। পলিথিন আমদানি বন্ধ হলেও পুরান ঢাকার শতাধিক কারখানায় এখনও উৎপাদন হচ্ছে অবৈধ পলিথিন। বিকল্প না থাকা ও সাধারণ মানুষের সচেতনতার অভাবে পলিথিন ব্যবহার বন্ধ হয়নি বলে দাবি পরিবেশ অধিদপ্তরের। আমাদের বেশ কয়েকটা আমরা পলিসি তৈরি করেছি, আগামী এই 5 থেকে 10 বছরের মধ্যে গ্র্যাজুয়ালি কীভাবে আমরা প্লাস্টিক ওয়েস্টকে প্রথমে আমরা ম্যানেজ করব পরিবেশ সম্মতভাবে, পরবর্তীতে এটার ব্যবহারটা কমিয়ে ফেলব। এবং যেটা আমরা 3R স্ট্র্যাটেজি যেটা আমাদের 2010 সালে তৈরি করা হয়েছিল, যে রিডিউস, রিউজ এবং রিসাইকেল, এই প্রিন্সিপালটা যেন আমরা ভালোভাবে বাস্তবায়ন করতে পারি। অবশ্য পরিবেশবিদরা বলছেন পলিথিনের চমৎকার বিকল্প সোনালী ব্যাগ। পাটের তৈরি স্বচ্ছ, সহজে পচনশীল এ সাশ্রয়ী ব্যাগের ব্যাপক উৎপাদন ও বাজারজাতকরণের ব্যবস্থা করা গেলে পলিথিন ব্যবহার পুরোপুরি বন্ধ করা সম্ভব বলে মনে করেন তারা। পলিথিনের একটি বিকল্প চিন্তা করতে হবে, তার উপযুক্ত একটি বিকল্প হতে পারে ডক্টর মোবারক হোসেন খানের যে সোনালী ব্যাগ আছে সেটি, বা ওই রকম যদি ডিগ্রেডেবল কোনো ব্যাগ যদি আমরা বাজারে সহজলভ্য করতে পারি তাহলে পলিথিন বাজার থেকে বিতাড়িত হবে। 2 থেকে 300 বছরেও নষ্ট না হওয়ায় মাটি ও পানির পাশাপাশি মাছ ও অন্যান্য জলজ প্রাণীর শরীরে ছড়িয়ে পড়ে প্লাস্টিকের কণা, যা শেষ পর্যন্ত পৌঁছায় মানুষের শরীরে। এর ফলে ক্যান্সার সহ নানা জটিল রোগের প্রকোপ বাড়ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন 1 ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুর। এরপর অন্যান্য খবরের সাথে আরো যা দেখবেন। রাজধানীর বাজারে এবার বাড়ল মুরগির দাম। সরকারিভাবে বেঁধে দেয়া ভোজ্য তেলের দর মানছেন না বিক্রেতারা।
প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে সিরিয়ায় মার্কিন বিমান হামলা, ইরান সমর্থিত মিলিশিয়াদের কয়েকটি স্থাপনা ধ্বংসের দাবি। মধ্যরাতে শেষ হচ্ছে পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচনের প্রচারণা। শেষ মুহূর্তের প্রচারণায় উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে নির্বাচন কমিশন। পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ 28 ফেব্রুয়ারি। নির্বাচনী এলাকাগুলোতে তাই ভোটের আমেজ। শেষ দিনে ভোটারদের মন জয় করতে বিভিন্ন এলাকায় জনসংযোগ করেছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। প্রচারণায় নতুন সড়ক, নগরীর উন্নয়ন সহ নানা নাগরিক সুবিধা নিশ্চিতের প্রতিশ্রুতি দেন প্রার্থীরা। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ থাকলেও সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জয়ের ব্যাপারে আশাবাদী সব প্রার্থী। আমাদেরকে বাধা দিচ্ছে, আমাদের মাইক কালকে বাজার ও কালীগঞ্জের বাজার আটকে রেখেছে। যদি সুষ্ঠু নির্বাচনটা হইতো তাহলে আমরা বিএনপি শতভাগ আশাবাদী ছিল যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ আমরা ঘরে উঠব। সাধারণ মানুষের পাশে আমরা ছিলাম, আছি, থাকব। সেই হিসাবে আমরা মনে করি যে নৌকা মার্কায় ভোট আমাদের দিবে, এই আশাবাদ আমরা রাখি। ভোটাররা বলছেন সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে চান তারা। পৌরসভার মানুষরা এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন। যে প্রার্থী এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে পারবে আমরা তার পাশে আছি, তাকে আমরা তরুণ ভোটার হিসাবে আমার কাছে এটা প্রত্যাশা যে সুষ্ঠু এবং শান্তি শৃঙ্খলাভাবে ভোট কেন্দ্রে যেন ভোট দিতে পারি। পঞ্চম ধাপের পৌর নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে কমিশন। এই নির্বাচনটা অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে যাতে অনুষ্ঠিত হয় এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠান গ্রহণ করার জন্য যা যা করা দরকার ইলেকশন কমিশন আমাদেরকে সেইরূপ নির্দেশনা প্রদান করেছে এবং ইলেকশন কমিশনের নির্দেশনা অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব। পৌর নির্বাচন সুষ্ঠু করতে প্রতিটি কেন্দ্রে ম্যাজিস্ট্রেট ছাড়াও থাকবে পুলিশ, র্যাব ও বিজিবির টহল। এই সমস্ত কেন্দ্রে যেন ভোটাররা নির্বিঘ্নে এসে ভোট দিতে পারে সেই বিষয়ে আমরা অত্যন্ত সজাগ আছি। 19 জানুয়ারি পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণা নিয়ে আরো জানাতে এবার হবিগঞ্জ ও লক্ষ্মীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমে যাচ্ছি হবিগঞ্জে, সেখানে আছেন সহকর্মী আবু সালে নুরুজ্জামান। নুরুজ্জামান, আপনি জানাবেন যে শেষ মুহূর্তের প্রচারণা চলছে, কেমন চলছে সেখানকার প্রচারণা, আর ভোটের পরিবেশ নিয়ে ভোটাররা কি বলছেন? ধন্যবাদ। আগামী 28 ফেব্রুয়ারি সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত হবিগঞ্জ পৌরসভার পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ইভিএম পদ্ধতিতে এই ভোটদান অনুষ্ঠিত হবে। হবিগঞ্জ পৌরসভায় 50,903 জন ভোটার এবং ভোটদান করবেন। ভোটাধিকার তাদের প্রয়োগ করবেন 24টি কেন্দ্রে। ইতিমধ্যে নির্বাচন কমিশন সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং তারা প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে এবং যাতে সুশৃঙ্খলভাবে ভোটারগণ ভোট দিতে পারেন সেই ব্যাপারে তারা সম্পূর্ণ ব্যবস্থা করে রেখেছেন বলে নির্বাচন কমিশন এবং জেলা প্রশাসক আমাকে জানিয়েছেন। তবে ইতিমধ্যেই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান গতকাল হবিগঞ্জ প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন তার নেতা কর্মীদেরকে বাধা দেওয়া হচ্ছে এবং 6 জন কর্মীকে পুলিশ বিনা কারণে গ্রেপ্তার করেছে। এ নিয়ে তিনি শঙ্কিত আছেন। তিনি বলছেন প্রশাসন নিরপেক্ষ থাকলে তিনি শতভাগ জয়ী হবেন। সেদিকে অন্যদিকে আওয়ামী লীগের প্রার্থী আতাউর রহমান সেলিম তিনিও বলছেন অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে তিনি বিজয়ী হবেন এবং সুষ্ঠু নির্বাচন পরিবেশ যাতে বজায় থাকে সে ব্যাপারে তার দল যথাযথ কাজ করে যাচ্ছে। আর এদিকে এই পঞ্চম ধাপের হবিগঞ্জের শেষ নির্বাচন উপলক্ষে হবিগঞ্জ সরগরম হয়ে উঠেছে। ইতিমধ্যে কেন্দ্রীয় নেতারা হবিগঞ্জে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা হবিগঞ্জের আনাচে কানাচে আপনার প্রচারণা চালাচ্ছেন নৌকার প্রার্থীর পক্ষে। আর এদিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মিজানও তিনি শেষ পর্যায়ে এসে মরণ কামড় দিয়ে তিনি লড়ছেন আতাউর রহমান সেলিমের সাথে। আতাউর রহমান সেলিম নৌকা প্রার্থী এবং বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান তারা। নুরুজ্জামান, আপনি সাথেই থাকুন। এবার আমরা একটু যেতে চাচ্ছি লক্ষ্মীপুরে, সেখানে আছেন সহকর্মী আব্বাস হোসেন, সেখানকার পরিস্থিতি জানাবেন তিনি। আব্বাস, প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের বেশ কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে, তো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে প্রার্থীরা কি বলছেন? আসলে
আজকে কিন্তু এই যে প্রচারণার শেষ দিন লক্ষ্মীপুরের রায়পুরে কিন্তু এখন পর্যন্ত 6 জন যে মেয়র প্রার্থী আওয়ামী লীগ বিএনপি এবং স্বতন্ত্র প্রার্থী মনির হোসেন সহ 6 জন প্রার্থী মাঠে রয়েছেন। পাশাপাশি সাধারণ এবং সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী রয়েছেন 57। কিন্তু এই প্রার্থীরা কিন্তু আজকে শেষ মুহূর্তের প্রচারণা ব্যস্ত সময় পার করেছেন। তো আমরা এই ইতিমধ্যে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে কিন্তু এক মেয়র প্রার্থীকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। এর বাইরেও কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট বা পুলিশ তারা সতর্ক রয়েছেন এবং যেন কোনো প্রার্থী নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন না করতে পারে সে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশ বাহিনীর পক্ষ থেকে। কিন্তু আমরা কিছুক্ষণ আগে আমি কথা বলেছি এখানকার বিএনপির প্রার্থী এবিএম জিলানী এবং স্বতন্ত্র প্রার্থী মনির হোসেন, তারা অভিযোগ করে জানিয়েছেন আজকে পর্যন্ত তারা সুস্থভাবে শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন, কিন্তু ভোট যতই গনিয়ে আসছে ততই কিন্তু হুমকি দুমকি অব্যাহত রয়েছে এবং যেন কেন্দ্রে প্রকাশ্যে নৌকা মার্কা ছিল মারার কথা বলছেন তারা অভিযোগ করেছেন। কিন্তু এই বিষয়ে কিন্তু আমি আওয়ামী লীগের প্রার্থীর সাথে কথা হয়েছে, তিনি অভিযোগ অস্বীকার করে বলছেন আসলে বিএনপি বা স্বতন্ত্র মেয়র প্রার্থী যারা রয়েছেন তাদের একটি পুরানো অভ্যাস, নির্বাচন পরাজয় জেনে তারা এই ধরনের অভিযোগ করেছেন। এই ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। কিন্তু এর বাইরে নির্বাচন কমিশন বা উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসন বা পুলিশ সবাই কিন্তু সতর্ক রয়েছেন। কিন্তু এর বাইরে আমি জেলা প্রশাসক আনোয়ার হোসেন আকন্দ এবং পুলিশ সুপার যে ডক্টর কামরুজ্জামানের সাথে কথা বলেছি, তারা বলছে নির্বিঘ্নে যেন মানুষ নিরাপদে ভোট দিতে পারে সেই ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। সবকিছু মিলে এখন পর্যন্ত সুস্থ এবং শান্তিপূর্ণভাবে প্রচারণা চলছে রায়পুর এই পৌরসভায়। পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণা তথ্য জানাচ্ছিলেন হবিগঞ্জ ও লক্ষ্মীপুর থেকে আমাদের সহকর্মীরা। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাবন্দী লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে রাজধানী শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন প্রগতিশীল ছাত্র সংগঠনের কর্মীরা। 11টা থেকে বেলা 12:30 পর্যন্ত এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় নেতাকর্মীরা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল চেয়ে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রকৃত কারণ খুঁজে বের করার দাবি জানান। এছাড়াও সন্ধ্যায় মশাল মিছিল সহ আগামী সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন তারা। এর আগে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে বিক্ষোভ মিছিল বের করে শাহবাগ ও পরিবাগ মোড় ঘুরে আবার শাহবাগে ফিরে যান। অবরোধের কারণে প্রায় 1.25 ঘন্টা শাহবাগ থেকে বাংলা মোটর ও পল্টন থেকে সায়েন্স ল্যাবরেটরি অভিমুখী যান চলাচল বন্ধ থাকে। এদিকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেল থেকে লেখক মুশতাক আহমেদের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গতরাত 8:30টার দিকে কাশিমপুর কারাগারে মারা যান তিনি। সরকার বিরোধী প্রচার ও গুজব ছড়ানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে রমনা থানায় মামলা হয়েছিল। তার কোনো বাহ্যিক কোনো ধরনের আঘাত ছিল না। তো এখন ভিতরে তার যে ইন্টারনাল অর্গান যেটা আমরা বলি সেসব অর্গান আমরা প্রিজার্ভ করেছি এবং সেটা পরবর্তীতে পরীক্ষার জন্য আমরা কেমিক্যাল অ্যানালাইসিস করার জন্য অর্গান কিছু রেখেছি এবং হার্ট, লাংস, আমরা ব্রেন হিস্টোপ্যাথোলজি পরীক্ষা করার জন্য আমরা প্রিজার্ভ করেছি এবং অলরেডি পাঠিয়ে দিয়েছি। এদিকে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর লেখক মুশতাক আহমেদের মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। দুপুরে চট্টগ্রামে পুলিশ সুপারের নবনির্মিত অফিস ভবনের উদ্বোধন শেষে একথা জানান তিনি। পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কারাগারে কারো মৃত্যু হলে তদন্ত কমিটি গঠন করে রিপোর্ট দেওয়া হয়। লেখক মুশতাক আহমেদের বিষয়টিতেও তদন্ত কমিটি গঠন করা হবে। মৃত্যু ঘটনায় মানে কারাগারে হোক কিংবা অ্যাক্সিডেন্ট হোক, আমরা পোস্টমর্টম করে থাকি। পোস্টমর্টমের পরে আমরা সঠিকভাবে বলতে পারবো যে কেন এই মৃত্যুটা হয়েছে এবং এটা আমরা ইনকোয়ারি কমিটি যেটা বললেন সেগুলো আমাদের প্রয়োজন বোধে আমরা করব। বাজারে ভোজ্য তেলের লাগামহীন দাম, তার উপর বাড়তি অস্বস্তি যোগ হয়েছে মুরগির দামে। সপ্তাহের ব্যবধানে সোনালী মুরগির দাম কেজিতে বেড়েছে 100 টাকা। পাশাপাশি চড়া দেশি ও ব্রয়লার মুরগির দামও। নিত্যপণ্যের বাজারে অস্বস্তি যেন কাটছেই না। প্রতি সপ্তাহে দাম বাড়ছে কোনো না কোনো নিত্যপণ্যের। সীমিত আয়ের মানুষের আমিষের বড় উৎস ব্রয়লার ও সোনালী মুরগি, কিন্তু এখন এসব মুরগি কিনতে গুনতে হচ্ছে বাড়তি টাকা। গত সপ্তাহে সোনালী মুরগি 200 টাকা কেজিতে কেনা গেলেও এখন তা 300 টাকা। কেজিতে 10 টাকা বেড়ে ব্রয়লার মুরগি মিলছে 160 টাকায়, আর দেশি মুরগি বিক্রি হচ্ছে 450 থেকে 480 টাকা কেজিতে, যা গত সপ্তাহে ছিল 400 টাকা। বিক্রেতারা নানা অজুহাত দিলেও ক্রেতারা তা মানতে নারাজ। এই সিজনে মাল আমদানি কম থাকে, অনুষ্ঠান হয় বিভিন্ন বিয়ে, পিকনিক, মুসলমানি অনুষ্ঠানটা এই টাইমে বেশি হয়।
আর মালের আমদানিটা ওই টাইমে কমই যায়। বাজার যদি আগে থেকে করার তো কিছু নেই আমাদের ঘরে, ওরা যা বলে তাই তো কেনার লাগে আমাদের। এদিকে সরকারিভাবে তেলের দাম বেঁধে দিলেও বাজারে তার প্রভাব নেই। 5 লিটার বোতলজাত তেল বিক্রি হচ্ছে 590 থেকে 620 টাকায়। এতে ভোক্তাদের নয় ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা হয়েছে বলে অভিযোগ ক্রেতার। আগে মানুষের যে হিসাবপাতি ছিল সেই তুলনায় মনে করে এখন যে বাজার দর, তাতে মানুষের চলাফেরা যেটা হিমশিম পাবে আর কি। খুচরা বাজারে তো আপনার আরও বেশি বিক্রি হচ্ছে। হ্যাঁ, খুচরা বাজারে তো এই দাম আর দিবে না। খুচরা বাজারে দেখা গেছে আপনার লিটার 120 টাকা হবে। বাজার নিয়ন্ত্রণে সরকারি তদারকি জোরদারের আহ্বান ভোক্তাদের। শাহিদা আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 4.5 বছরেও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএর ময়ূরী আবাসিক প্রকল্পের প্লট বুঝে পাননি গ্রাহকরা। এ নিয়ে চরম ক্ষুব্ধ তারা। তবে এপ্রিলের মধ্যে সব প্লট গ্রাহকদের বুঝিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে কেডিএ। মহানগরীর গল্লামারা সংলগ্ন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের ময়ূরী আবাসিক এলাকার কার্যক্রম শুরু হয় 2015 সালে। 234 কোটি 82 লাখ টাকা ব্যয়ের প্রকল্পটি শেষ হওয়ার কথা ছিল 2017 সালে। প্রকল্পের 629টি প্লটের মধ্যে 5 কাঠার 156টি ও 3 কাঠার 234টি প্লট রয়েছে। 2016 সালে টাকা নেওয়া শুরুর পর অনেক গ্রাহকই এসব প্লটের জন্য পুরো টাকা পরিশোধ করেছেন। তবে মেয়াদ শেষ হলেও শেষ হয়নি প্রকল্পের কাজ। টাকা পরিশোধের 4.5 বছর পরও প্লট বুঝে না পাওয়ায় ক্ষুব্ধ গ্রাহকরা। 500-700 মানুষের জন্য প্লট বরাদ্দ হলেও টাকা নিয়েছে, কিন্তু এখন পর্যন্ত প্রকল্পের কাজের অগ্রগতি আমাদের সন্তোষজনক মনে হয় না। 5 বছরেও আমরা সেই প্লট এ পর্যন্ত আমরা বুঝিয়ে পাইনি। তাছাড়াও আমাদের এই প্রতি প্লটে 2 লাখ করে বেশি টাকা ধার্য করা হয়েছে। প্লট কেনার সব ধরনের শর্ত পূরণ করার পরও কেডিএর এমন গড়িমসি দুঃখজনক বলছে নাগরিক সমাজ। কেডিএর মতো একটি দায়িত্বশীল প্রতিষ্ঠানের কাছ থেকে গ্রাহকরা তাদের সকল শর্ত পালন করেই জমি কিনেছে এবং তাদের কাছ থেকে টাকা নিয়ে তাদের শর্ত সব প্রতিপালন করানো হচ্ছে গ্রাহকদের, কিন্তু দীর্ঘদিন যাবত তাদের জমি বুঝিয়ে না দেওয়া, এটা খুবই দুঃখজনক। তবে কেডিএর দাবি এরই মধ্যে শতাধিক প্লট হস্তান্তর হয়েছে। এপ্রিলের মধ্যে সব প্লট হস্তান্তর শেষ হবে বলে আশা তাদের। এভরিডে উই আর গিভিং, এবং এটা মার্চ এপ্রিলের ভিতরে আমাদের প্রকল্পের কাজও শেষ হয়ে যাবে। আমরা এর ভিতরে যারা আমাদের কাছে অ্যাপ্লাই করবে, টাকা পরিশোধ করে অ্যাপ্লাই করবে, তাদেরটা আমরা দিয়ে দেব আশা করি। ময়ূরী আবাসিক প্রকল্পের 3 কাঠা প্লটের মূল্য 27 লাখ এবং 5 কাঠা প্লটের মূল্য 47 লাখ টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনা ভাইরাসের কারণে বেশ কিছুদিন কাজের ধীরগতি থাকলেও আবারও পূর্ণ উদ্যমে এগিয়ে চলেছে ঢাকা পটুয়াখালী মহাসড়কের লেবুখালীতে নির্মাণাধীন পায়রা সেতুর কাজ। সেতুটি নির্মাণ কাজ শেষ হলে পটুয়াখালী কুয়াকাটা সহ পুরো দক্ষিণ উপকূলের সাথে ঢাকার সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন সবকিছু ঠিক থাকলে 2021 সালের জুনে সেতুটি চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। বরিশাল কুয়াকাটা মহাসড়কে নির্মাণাধীন দেশের দ্বিতীয় এক্সট্রাডোজ ক্যাবল বক্স গার্ডার পায়রা সেতুটি বেশ দীর্ঘ ও নয়নাভিরাম। চট্টগ্রামের কর্ণফুলী ব্রিজের আদলে তৈরি করা এই সেতুর দৈর্ঘ্য 1470 মিটার। 1170 কোটি টাকা ব্যয়ে লেবুখালীর পায়রা নদীতে নির্মিত এই সেতুটি ক্যাবল দিয়ে দুই পাশে সংযুক্ত করা হবে। ফলে নদীর মাঝে পিলার থাকবে মাত্র একটি। বরিশাল পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের পায়রা নদীর ওপর লেবুখালী সেতু নির্মাণের মধ্য দিয়ে উন্নয়ন ও অগ্রগতির দ্বার উন্মোচন হবে দক্ষিণাঞ্চলের। তাই এই সেতু ঘিরে আশান্বিত ছোট বড় ব্যবসায়ীরা। এই লেবুখালী ব্রিজ হয়ে গেলে এখানে পর্যটন কেন্দ্র আরও জাঁকজমকপূর্ণ হবে। এখানে অনেক মানুষ আসবে, পর্যটন শিল্প গড়ে উঠবে আরও ব্যাপকভাবে। আমাদের দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক অবস্থার পাশাপাশি আমাদের বেকার তরুণদের কর্মসংস্থান সৃষ্টি হবে। ডিসেম্বরে প্রকল্পটি শেষ হওয়ার কথা থাকলেও কারিগরি জটিলতা আর করোনা ভাইরাসের কারণে ধীরগতি আসে কাজে। তবে আবারও পূর্ণ উদ্যমে এগিয়ে চলেছে কাজ। বিভিন্ন কম্পোনেন্টের অগ্রগতিটা বিভিন্ন ধরনের, তো আমরা সবচেয়ে এগিয়ে আছি মূল ব্রিজের কাজে। তো ইতিমধ্যে আমরা প্রায় 25% আমাদের অগ্রগতি হয়েছে। আমরা চেষ্টা করব আগামী জুনের মধ্যে আমরা সার্বিক কাজ সম্পন্ন করে ব্রিজটা জনসাধারণের জন্য উন্মুক্ত করা। সেতুটি নির্মিত হলে পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দর, তাপবিদ্যুৎ কেন্দ্রসহ সাগরকন্যা,
কুয়াকাটার সাথে সারা দেশের সড়ক যোগাযোগের নতুন এক দিগন্তের সূচনা হবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ক্ষমতায় আসার এক মাসের মাথায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সিরিয়ায় হামলার নির্দেশ দেওয়ার পর আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। বৃহস্পতিবার সিরিয়ায় ইরান সমর্থিত মিলিশিয়ানদের ঘাঁটিতে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের দাবি, হামলায় প্রাণ গেছে 17 জনের। যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পরপরই ইয়েমেন যুদ্ধে অস্ত্র সহযোগিতা বন্ধের সিদ্ধান্ত নেন জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্টের এমন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছিল গোটা বিশ্ব। অনেকে আশা করেছিলেন যুদ্ধনীতি থেকে হয়তো সরে আসবে যুক্তরাষ্ট্র, স্থিতিশীলতা ফিরবে মধ্যপ্রাচ্যে। কিন্তু ক্ষমতায় আসার এক মাসের মাথায় সিরিয়ায় সরাসরি বিমান হামলার নির্দেশ দিয়ে আবারও মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার কারণ হয়ে দাঁড়ালেন জো বাইডেন। বৃহস্পতিবার রাতে বাইডেনের নির্দেশে সিরিয়ার পূর্বাঞ্চলে হামলা চালায় মার্কিন বিমান। পেন্টাগন জানায় তাদের লক্ষ্য ছিল ইরানপন্থী 2 মিলিশিয়া কাতাইব হেজবুল্লাহ এবং কাতাইব সাইদ আল সুহাদা। সিরিয়া ইরাক সীমান্তে এসব বাড়ি থেকে মিলিশিয়াদের অস্ত্র পাচার করা হতো এবং সন্ত্রাসীরা ইরাকে ঢুকত বলে অভিযোগ। পেন্টাগনের দাবি, বড় ধরনের সামরিক অভিযানের পরিকল্পনা থাকলেও বাইডেনের নির্দেশেই স্বল্প পরিসরে হামলা চালানো হয়েছে। সম্প্রতি ইরাকে মার্কিনীদের লক্ষ্য করে রকেট হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে বলে দাবি পেন্টাগনের। পরমাণু ইস্যু নিয়ে তেহরানের সাথে টানাপোড়েন চলছে ওয়াশিংটনের। এর মধ্যেই ইরান সমর্থিত মিলিশিয়াদের ওপর মার্কিন হামলায় পরিস্থিতি আরও ঘোলাটে হওয়ার আশঙ্কা রাজনৈতিক বিশ্লেষকদের। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খাশোগি হত্যার প্রতিবেদন প্রকাশের আগে সৌদি বাদশাহ সালমানের সঙ্গে ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় খাশোগি হত্যার বিষয়টি সরাসরি উল্লেখ না করলেও মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন তিনি। সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের বিস্তারিত গোয়েন্দা প্রতিবেদন শীঘ্রই প্রকাশ করবে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো সৌদি বাদশাহ সালমানের সঙ্গে ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে খাশোগি হত্যার ঘটনায় মার্কিন গোয়েন্দা প্রতিবেদনটি ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছে জাতিসংঘ। 2018 সালের অক্টোবরে তুরস্কের ইস্তানবুলে সৌদি কনসুলেটে নির্মমভাবে খুন হন সাংবাদিক জামাল খাশোগি। শুরু থেকেই হত্যার নির্দেশদাতা হিসেবে মোহাম্মদ বিন সালমানকে সন্দেহ করা হচ্ছে। অবশ্য যুবরাজ এই হত্যায় তার সরাসরি সম্পৃক্ততার কথা অস্বীকার করে আসছেন। তবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের তদন্তে তিনি অভিযুক্ত। সেনা অভ্যুত্থানের জেরে মিয়ানমার সেনাবাহিনীর উপর বেড়েই চলেছে আন্তর্জাতিক চাপ। বিভিন্ন দেশের নিষেধাজ্ঞার পর এবার মিয়ানমারকে দেয়া আর্থিক সহায়তা স্থগিত করেছে বিশ্বব্যাংক। এদিকে বিক্ষোভ দমাতে মিয়ানমার পুলিশ রাত্রিকালীন ধরপাকড় চালাচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। পয়লা ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর থেকে অশান্ত মিয়ানমার। দাঙ্গা পুলিশ সেনা সদস্যদের উপেক্ষা করেই 3 সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে দেশটির গুরুত্বপূর্ণ সব শহরে। বিক্ষোভ দমাতে বৃহস্পতিবার ইয়াঙ্গুনে রাত্রিকালীন ধরপাকড় চালিয়েছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে রাত 2টা পর্যন্ত বেশ কয়েকটি গুলির শব্দ শুনেছেন তারা। বৃহস্পতিবার ইয়াঙ্গুনে সেনা সমর্থকদের হামলার পর শুক্রবার আবারও রাজপথে নামেন গণতন্ত্রপন্থীরা। এ সময় সূচিসহ এনএলডি শীর্ষ নেতাদের মুক্তির পাশাপাশি আসে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার দাবি। অনেকের হাতে ছিল মার্কিন সামরিক হস্তক্ষেপের দাবি জানিয়ে প্ল্যাকার্ড। সূচির বাড়ির সামনে হয়েছে বিশেষ প্রার্থনা। এদিকে সেনা অভ্যুত্থানের জেরে মিয়ানমারকে দেয়া আর্থিক সহায়তা স্থগিত করেছে বিশ্বব্যাংক। গত বছর মিয়ানমারের জন্য $350 মিলিয়ন ঋণ সহায়তার অনুমোদন দেয় বিশ্বব্যাংক। এর আগে অভ্যুত্থানের পর থেকে প্রাণঘাতী সহিংসতার ঝুঁকি বাড়ায় মিয়ানমারের সামরিক বাহিনীর ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ মুছে দেয় কর্তৃপক্ষ। অভ্যুত্থানের জেরে আরও 6 সেনা কর্মকর্তার ওপর ভ্রমণ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতের আন্দামান সাগরে রোহিঙ্গা শরণার্থীদের একটি নৌকা ভাসমান অবস্থায় আছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড কর্তৃপক্ষ। এদের মধ্যে 8 রোহিঙ্গার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে তারা। নৌকাটিতে মোট 90 জন রোহিঙ্গা রয়েছে। এদের মধ্যে 64 জন নারী ও শিশু এবং 26 জন পুরুষ আছেন বলে জানিয়েছে তারা।
নৌযানটি 11 ফেব্রুয়ারি বাংলাদেশের কক্সবাজারের টেকনাফ থেকে যাত্রা শুরু করে। পরে নৌকাটির ইঞ্জিন নষ্ট হয়ে গেলে আন্দামান সাগরে ভাসমান অবস্থায় পাওয়া যায় তাদের। এদিকে রোহিঙ্গাদের খাবার পানি ও প্রয়োজনীয় চিকিৎসার জন্য 2টি জাহাজ পাঠিয়েছে ভারতের কোস্টগার্ড। যুক্তরাষ্ট্রে সংক্রমণ কিছুটা কমলেও দৈনিক মৃতের সংখ্যা এখনও নাগালের বাইরে। আফ্রিকা ও লাতিন আমেরিকায় দেখা দিয়েছে তীব্র অক্সিজেন সংকট। এদিকে বৃহস্পতিবার বিশ্বে আরও 10,500 মানুষের প্রাণ গেছে করোনা ভাইরাসে। এ নিয়ে মোট মৃত্যু 25,19,000 ছাড়ালো। একদিনে নতুন 4,44,000 শনাক্ত নিয়ে মোট আক্রান্ত 11,35,00,000-এর বেশি। ব্রাজিলে গত 24 ঘন্টায় 1500-র বেশি মৃত্যু নিয়ে মোট মৃতের সংখ্যা 2.5 লাখ ছাড়িয়েছে। এদিকে ভারতীয় কোম্পানি ভারত বায়োটেকের উদ্ভাবিত করোনা ভ্যাকসিনের 2 কোটি ডোজ কিনবে ব্রাজিল। চুক্তি অনুসারে মার্চ ও মে মাসে সরবরাহ করবে ভারত বায়োটেক। মৃত্যুর দিক দিয়ে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার 2400 মানুষ করোনায় মারা গেছে। একদিনে আরও 77,000 নতুন রোগী শনাক্ত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও 60 দিন জরুরি অবস্থা জারি থাকবে বলে ঘোষণা দিয়েছেন অরেগনের গভর্নর। এদিকে একদিনে যুক্তরাষ্ট্রের 2100 মানুষের শনাক্ত হয়েছে যুক্তরাজ্য ও সাউথ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনার নতুন ধরন। গত 6 সপ্তাহের মধ্যে বৃহস্পতিবার সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছে ইতালিতে। ফ্রান্সেও বেড়েছে বিস্তার। এদিকে আফ্রিকা ও লাতিন আমেরিকায় অক্সিজেন সংকট দেখা দিয়েছে। সোমালিয়ায় শুরু হয়েছে করোনার দ্বিতীয় দফার বিস্তার। ধারণা করা হচ্ছে করোনার নতুন ধরন থেকে এই সংক্রমণ শুরু হয়েছে। হাঙ্গেরিতে বেড়েই চলেছে করোনার বিস্তার। হাসপাতালগুলোতে দেখা দিয়েছে আইসিইউ সংকট। আইভরি কোস্টে 5 লাখ ভ্যাকসিন ডোজ পাঠিয়েছে ইউনিসেফ। শুক্রবার দক্ষিণ কোরিয়ায় 200 নার্সিং হোমে একযোগে শুরু হয়েছে ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি। এদিকে 5 বছরের শিশুদের ওপর করোনার ভ্যাকসিন পরীক্ষা শুরু করবে ফাইজার। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নিউজিল্যান্ড সফরে গিয়ে হোটেলবন্দি ছিল জাতীয় ক্রিকেট দল। 2 দিন পর সেই বন্দি দশা থেকে মুক্তি মিলেছে টাইগারদের। আজ প্রথমবার বাইরে বেরিয়েছেন সৌম্য তাসকিনরা। কোভিড প্রোটোকল মেনে হালকা অনুশীলন সেরেছেন ক্রিকেটাররা। ক্রাইস্টচার্চে তামিম মুশফিকরা উঠেছেন শ্যাডো বাইপার্ক হোটেলে। সবার করোনা নেগেটিভ আসায় 30 থেকে 40 মিনিট হাঁটার সুযোগ পেয়েছেন। তবে মুক্তভাবে চলার জন্য অপেক্ষা করতে হবে 14 দিন। স্বল্প সময়ের জন্য হলেও বাইরে বের হয়ে উচ্ছ্বসিত তাসকিন আহমেদ জানিয়েছেন নিজের অভিজ্ঞতার কথা। টানা 2 দিন অলমোস্ট একদম বন্দি রুমে সব কিছু। তো এখন করোনা টেস্ট সবার নেগেটিভ আসার পরে ফার্স্ট করোনা টেস্টের পরে এখন আমাদেরকে হাঁটতে দিয়েছে। তো আরও কিছু টেস্ট বাকি আছে। তো এরপরে ইনশাল্লাহ আল্লাহ চাইলে আমরা প্র্যাকটিসও শুরু করতে পারবো। করোনা আর 3 ফরম্যাটের ক্রিকেটারদের প্রস্তুত রাখতে দরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও বড় কোচিং বহর। বাংলাদেশে যা আপাতত নেই, যার প্রভাব পড়ছে মাঠের খেলায়। এজন্য বিদেশি কোচিং স্টাফের সাথে দেশিদের ব্যবহারের ভাবনা শুরু করে দিয়েছেন কর্তারা। সাদা ও লাল বলে পরিস্থিতি বুঝে দেশিদের ব্যবহার করা যেতে পারে, এমন দায়িত্ব নিতে প্রস্তুত আছেন দেশি কোচেরা। বিশ্বকাপের পর চাকরি হারান স্টিভ রোডস। এইচপির কোচ হতে এসে টাইগার হেড কোচ বনে গেছেন ডোমিঙ্গো। ফিল্ডিং কোচ রায়ান কুক টিকে গেছেন কোনো মতে। সবচেয়ে নাজুক অবস্থা গুরুত্বপূর্ণ 2 পদ ব্যাটিং ও স্পিন পরামর্শকের। দীর্ঘমেয়াদী কেউ আসতে না চাওয়ায় বাধ্য হয়ে কারি টাকা দিয়ে ভিক্টোরিকে আনা হয়েছে। তারপরেও তাইজুল মিরাজদের বেশিরভাগ সময় কাজ করতে হয়েছে একা একা। নতুন ব্যাটিং পরামর্শক কতদিন থাকবেন বলা কঠিন। কোচিং স্টাফের এমন দশাও তো মাঠের পারফরমেন্সের জন্য দায়ী। টেস্ট ক্রিকেটে সীমাহীন ব্যর্থতা আর করোনার কঠিন পরিস্থিতি নতুন করে ভাবতে বাধ্য করছে বিসিবিকে। ঘরোয়া কোচদের কাজে লাগানোর বিষয়ে কথা হয়েছে কর্তাদের মাঝে। ক্রিকেটার এখন ফুল টাইম ক্রিকেটার, ডে আর নাইট আর ক্রিকেটার। তো এই যে অনেক সময় আমি যেটা ফিল করি যে ধরেন টেস্ট টিম
যখন আছে খেলছিল, ওয়ানডে প্লেয়ারগুলো কিন্তু ট্রেনিংয়ে দেখার কেউ ছিল না। তা আমার কথা হচ্ছিল একটা শ্যাডো গ্রুপ থাকলে যেই যখন যে ব্যাটিং কোচ আছে একটা বা বোলিং কোচ আছে বা ফিল্ডিং তার আন্ডারেই থাকবে, তাদের যেই মন্ত্রতে তারা প্লেয়াররা কাজ করছে, যেই টেকনিক তারা কথা বলছে, যখন তারা অ্যাব্রড চলে যাবে, বাইরে চলে যাবে, তখন এই লোকাল কোচগুলো ওই টেকনিক নিয়ে কাজ করবে। বাংলাদেশের প্রথম টেস্টের কোচ বাইরের কেউ নন, সারোয়ার ইমরান। সাকিব, মুমিনুল, মুশফিকরা গুরু ভক্তি করেন মোহাম্মদ সালাউদ্দিন, নাজমুল আবেদিনদের। যুব দলে ক্রিকেটের বড় পাঠ তো ঘরের কোচদের কাছেই পায় ভবিষ্যৎ প্রজন্ম। ভাষাগত সুবিধা আর মন খুলে সমস্যা বলার বিষয় তো আছেই। ইন্টারন্যাশনাল লেভেলের প্লেয়ারদের মনস্তাত্ত্বিক ব্যাপার, এদের হ্যান্ডেল করা, অনেক স্পেশালিস্ট কোচ থাকে, একটা বিরাট টিম থাকে, এইগুলো হ্যান্ডেল করতে কোচ ওই লেভেলে কোচিং করতে হয়। এখনও যেহেতু দায়িত্ব দেওয়া হয় না, সেহেতু এখন কিছু বলা সম্ভব না আর কি। দায়িত্ব পাওয়ার পর হয়তো বলতে পারবো যে কে কীরকম। ইংল্যান্ড, ভারত, পাকিস্তানের মতো দেশগুলো লেজেন্ডদের কাজে লাগাচ্ছে। হেড কোচের মতো বড় পদে না হলেও অন্য ভূমিকায় দেশি কোচদের দেখে নেওয়ার সেরা সময় হয়তো এটাই। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইউরোপা লিগের মিশন শেষ লেস্টার সিটির। রাউন্ড অফ 32-তে স্লাভিয়া প্রাগের কাছে হেরে বিদায় নিয়েছে দ্য ফক্সেস। অন্যদিকে বেনফিকাকে হারিয়ে শেষ 16তে আর্সেনাল, আর অ্যাওয়ে ম্যাচের সুবিধা নিয়ে পরবর্তী রাউন্ডে ম্যানচেস্টার ইউনাইটেড। ব্রিটিশ মুলুকের স্মৃতি খুব বেশি সুখকর নয় স্লাভিয়া প্রাগের। এর আগে ইংল্যান্ডে এসে সবশেষ 5 ম্যাচে জয়হীন প্রাগ। তবে লেস্টারের মাঠে 360 ডিগ্রি ঘুরে দাঁড়ায় চেক রিপাবলিকের ক্লাবটি। গোলশূন্য প্রথমার্ধের পর প্রাগের সফলতা আসে দ্বিতীয়ার্ধের শুরুতে। স্ট্যানসুয়ের ক্রস থেকে লক্ষ্যভেদ করেন লুকাস প্রভুদ। ম্যাচে ফিরতে মরিয়া লেস্টারের সব চেষ্টা ব্যর্থ হয় প্রাগের জমাট রক্ষণের সামনে। 79 মিনিটে স্কোরলাইন 2-0 হলে আর ম্যাচে ফেরা হয়নি স্বাগতিকদের। এদিকে ঘরের মাঠে উজ্জ্বল আর্সেনাল। শেষ 16 নিশ্চিতের ম্যাচে আলো ছড়িয়েছেন অবামেয়াং। ড্রয়ের দিকে এগুতে থাকা ম্যাচের পার্থক্য করে দেন গ্যাবনিজ ইন্টারন্যাশনাল। অন্যদিকে উত্তাপ ছড়িয়ে রেড স্টার বেলগ্রেডের সঙ্গে ড্র করেছে এসি মিলান। 2 লেগের ফলাফল সমান হলেও অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে রাউন্ড অফ 16-এ ইতালিয়ান জায়ান্ট। এদিকে ওল্ড ট্রাফোর্ডে ছন্দহীন ম্যান ইউনাইটেড। নিষ্প্রাণ ড্রতে শেষ হয় সোসিয়েদাদের বিপক্ষে দ্বিতীয় লেগ। তবে অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে শেষ 16তে উঠেছে রেড ডেভিলস। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বসন্ত আর কোকিল যেন এক সুরে বাঁধা। ফাল্গুনে উষ্ণতার খোঁজে পরিযায়ী হয় এই পাখি। তার কুহুতানে মেলে ঋতুরাজের আগমনী বার্তা। তবে নিজে বাসা বানাতে পারে না বলে ডিম পারে কাক বা হাড়ি চাচার বাসায়। কোকিল বসন্তের দূত। ফাল্গুনের সকাল, দুপুর, সন্ধ্যা বিরহের সুর জাগে ফুল, পাতা আর বাঙালির প্রাণে। দেশে প্রায় সব জায়গায় মেলে কোকিলের দেখা। ভালোবাসে গাছের মগডালে, পাতার আড়ালে থাকতেই। ফেব্রুয়ারি, এপ্রিল প্রজনন মৌসুমে নারী সঙ্গীর মন জোগাতে ডাকে পুরুষ কোকিল। প্রাণীবিদরা জানাচ্ছেন, দেশে থাকা 20 প্রজাতির কোকিলের মধ্যে 14টি স্থায়ী বাসিন্দা, 6টি পরিযায়ী। আগে থেকে বাসা খুঁজে রাখে। দ্বিতীয়টা হলো দুজনের মধ্যে একজন গান গাইতে থাকে, ও এনগেজ রাখে। আর একটা হলো যে ওই অপরচুনিটি খোঁজে কখন বাসা ঢুকবে, একটা ডিম সরিয়ে ফেলবে, ফেলে দিবে, ভেঙে ফেলবে। নিজে বাসা বানাতে পারে না বলেই কোকিলের ছানা ফোটে কাক, হাড়ি চাচা বা শালিকের বাসায়। তবে প্রজননের সময় এক বলে কাকের বাসায় তার বেশি পছন্দ। পালক বাবা মায়ের কাছেই সে ছানার বড় হওয়া। যখন বড় টড় হয়ে যায় তখন কিন্তু আবার ওর স্কাই স্পট দেখা যায়। কাকের বাচ্চার মতো না তাকে, তারপরেও কাক কিন্তু ওকে ফেলে দেয় না। একদম যখন বড় হয় এবং যখন পর্যন্ত খুব নমনীয় থাকে, মানে প্যারেন্টসের কাছে খুব নমনীয়ভাবে খাবার গ্রহণ করে। কিন্তু যখন যথেষ্ট বড় হয়ে যায়, ফ্লাই করতে পারবে, উড়াল দেওয়ার যোগ্য হয়ে যায়, তখন আর বদার করে না। হরিয়াল, হাড়ি চাচা, রাজধনেশ, ময়না বা বসন্ত বাউরি বিপন্ন হলেও এখনো ভালো আছে চিরবাউল কোকিল। বসন্তে যার কুহুতানে মুখরিত হয় বাংলার প্রকৃতি। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শীতপ্রধান দেশের ফুল লিলিয়াম ফুটছে বাংলাদেশে। 5 বছর গবেষণার পর ফুলটির 2টি জাত অবমুক্ত করেছে কৃষি গবেষণা ইনস্টিটিউট। দেশ বিদেশে ব্যাপক চাহিদা থাকায় এই লিলিয়াম চাষে কৃষকদের সম্পৃক্ত করতে মাঠ পর্যায়ে প্রশিক্ষণের কথা জানালেন কৃষি কর্মকর্তারা।
জার্মানি, কানাডা, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়ার মতো শীতপ্রধান দেশেই বেশি দেখা যায় লিলিয়াম ফুল। বাহারি রং ও আকর্ষণীয় সুগন্ধের জন্য এ ফুলের খ্যাতি বিশ্বজোড়া। আন্তর্জাতিক বাজারে লিলিয়ামের বিপুল চাহিদার কথা মাথায় রেখে 2015 সালে এর চাষ নিয়ে গবেষণা শুরু করে কৃষি গবেষণা ইনস্টিটিউট। এরই মধ্যে এশিয়াটিক জাতের 30টি জার্মপ্লাজম সংগ্রহ করে গবেষণার মাধ্যমে দেশের আবহাওয়া উপযোগী লিলিয়াম ফুলের 2টি জাত অবমুক্ত করেছেন গবেষকরা। তারা জানান, উদ্ভাবিত জাত দুটিতে তেমন রোগবালাই হয় না, পোকামাকড়ের আক্রমণও কম। জার্মপ্লাজম আমাদের বাংলাদেশের আবহাওয়ার জন্য উপযোগী এরকম যাচাই বাছাই করে এবং বিভিন্ন গবেষণার মাধ্যমে আমরা এর মধ্যে ইতিমধ্যে 2টা লিলিয়ামের ভ্যারাইটি অবমুক্ত করেছি। বাংলাদেশের আবহাওয়ায় খুব একটা পোকামাকড় বা রোগবালাইয়ের আক্রমণ হয় না, তবে যেগুলো হয় সেটা হচ্ছে পাতার মধ্যে ব্লাইট হয়, যেটা সহজে দমন করা যায়। বাণিজ্যিকভাবে লাভজনক হওয়ায় মাঠ পর্যায়ে লিলিয়ামের চাষাবাদ বাড়াতে কৃষি গবেষণা ইনস্টিটিউটের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়ার কথা জানালেন কর্মকর্তারা। বাড়ি লিলিয়াম 1 এবং বাড়ি লিলিয়াম 2 নামে 2টি জাত অবমুক্ত করে কৃষকদের মাঝে আমরা এটা বিস্তারের প্রয়াস নিয়েছি। লিলিয়ামের যে বাল্ব, এই সংরক্ষণ করাটা বেশ কঠিন, সেক্ষেত্রে এই প্রজেক্টের মাধ্যমে আমরা একটা কোল্ড স্টোরেজ স্থাপন করেছি এবং এই কোল্ড স্টোরেজের মাধ্যমে লিলিয়াম বাল্ব এবং বাল্বলেট অতি সহজে সংরক্ষণ করা যায়। লিলিয়াম চাষের জন্য উপযোগী বেলে দোআঁশ মাটি। ফুল সংগ্রহের উপযোগী হয় বাল্ব বপনের 100 থেকে 120 দিনের মধ্যে। এরই মধ্যে এই ফুলের চাষ শুরু হয়েছে ঢাকা, যশোর, রংপুর সহ বিভিন্ন জেলায়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আর এই ছিল 1 ঘন্টার বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।